আমাদের আজকের নাটক হিসেবের শেষ পাতা। রচনা নজমুল আলম, বেতার নাট্যরূপ ও প্রযোজনা আতিকুল হক চৌধুরী। নাট্যানুষ্ঠান হিসেবের শেষ পাতা। দুই দুই 4, 5 6 11, হাতে থাকে 1 1 আর এদিকে 8 5 7 12, হাতে থাকে 1 না 2, দূরছে কিছুতেই মিলছে না। এই আপা, মুড়ি মাখা খাবি? যা ভাগ, আমার এদিকে অঙ্ক মিলছে না, মুড়ি মাখা খাবি? কি অঙ্ক রে আপা? খুব কঠিন? খুব কঠিন, কিছুতেই মিলছে না। এক কাজ করি, নানার কাছে নিয়ে যাই। নানা পারবে নাকি? নানার কি এখন এসব মনে আছে? নানা না পারলে কেউই পারবে না, নানা তো অঙ্কই শেখাতেন। দূর, নানা তো ছিলেন ড্রিল মাস্টার। হলে কি হবে, নানা অঙ্কও ভালো পারতেন, ইংরেজিও ভালো পারতেন। যেই দেখি না পারে কিনা। তুইও চল না আমার সাথে। নানা এখন খবরের কাগজ পড়তে পড়তে ঝিমুচ্ছে, আমি এখন যে কান মোলা খাই আর কি। তুই অত ঘাবড়াচ্ছিস কেন? চল, যেই দেখি। কি মিনু আপা, বলিনি নানা ঘুমিয়ে আছে? সুমন, দেখ তো কাগজ ছেঁড়া টেরা পাস কিনা। কি করবি? নানার কানে সুরসুরি দেব। আমি পারবো না। তোর পারতে হবে না, আমি দেব। এই তো পেয়েছি। এই ধরে ফেলেছি লাল পরীকে। তুমি পালালে কোথায়? শোন না, কোথায় কোথায় পালালো? ও দৌড় দিয়েছে। নানা ছাড়ো না। সহজে আজ আর ছাড়ছি না। দাঁড়াও দাঁড়াও এখানে। অ্যাটেনশন, লেফট রাইট লেফট রাইট। নানা প্লিজ, আর পারছি না। ড্রিল মাস্টারের হাতে পড়েছো, এখন তো বুঝতে পারছো। নানা ছাড়ো না। না 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 না, ছাড়বো না। আর লাগতে আসবি আমার সাথে। কি হয়েছে মামা? হ্যাঁ, এই দেখ না, তোর ছেলে মেয়েরা লাগতে এসেছে আমার সাথে। বাবা, ওরা তো জানে না আমি এককালে ড্রিল মাস্টার ছিলাম। ঘুমের ভাব এলে কি হবে, কান আমার সজাগ। অর্থাৎ জেএমটিটি, তাই না নানা? দুষ্টুমি করতে হবে না, পড়তে যাও। পড়ছিলামই তো, একটা অঙ্ক কিছুতেই মেলাতে পারছিলাম না। দেবে না না অঙ্কটা বুঝিয়ে? মামার কি আর এখন ওসব মনে আছে? আরে মনে আছে, সব মনে আছে, কিছুই ভুলিনি। তবে অনেকদিন চর্চা নেই কিনা, তা আন দেখি, চেষ্টা করে দেখি একবার। এই যে দেখো। ও বাবা, এই যে দেখি সুদ কষার অঙ্ক। তাও আবার চক্রবৃদ্ধি হারে। না রে, না না, হবে না হবে না। এতদিনে কি আর এসব মনে আছে ভাই? তোর আব্বা পারতে পারে, বুঝলি, ব্যাংকে চাকরি করে তো, রাত দিন ওই হিসেব নিকেশ নিয়েই থাকে। হিসেব নিকেশের কাজ করলে কি হবে? ওর কোনো হিসেবে ঠিক আছে নাকি? মিনু, সুমন কোথায় রে? নানাকে জাগতে দেখি ও দৌড়ে পালিয়েছে। সুমন, 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 আইসক্রিমটা তাড়াতাড়ি খেয়ে ফেল, তোর মা ডাকছে। খাবো কি করে, ঠান্ডা যে, গলা দিয়ে যাচ্ছে না। আমি পালালাম। ও কেড়ে দৌড়ে পালালো? পাশের বাড়ি পিপলু না? তোর মুখে কি সুমন? মুখে সাদা সাদা কি ওগুলো? টুথপেস্ট, দাঁত মাজছিলাম। এখন তুমি দাঁত মাজছিলে? মিথ্যে কথা বলার জায়গা পাও না? হা কর দেখি, হা কর। তাই লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাওয়া হচ্ছিল? তোমাকে না বারণ করেছি পিপলুর সাথে মিশতে? আইসক্রিম খেতে বারণ করেছি না? ও কিনে দিয়েছে। ও কিনে দিয়েছে? পরের জিনিস খেতে লজ্জা করে না? আর খাবো না, মাফ করে দাও। মাফ করে দেব, যেমন বাপ তেমন ছেলে। ছেলেকে রাগ করছো, ঠিক আছে, এর মধ্যে বাপ আবার কি করলো? তুমি এ সময় বাসা? কেন? না মানে এ সময় কখন আসো না কিনা। একটা দরকারি কাগজ ফেলে গিয়েছিলাম। ও তাই বলো। ইয়ে, বড় আপা চিঠি লিখেছে। ও, কি খবর? বড় আপার মেয়ে নীলু আছে না, ওর বিয়ে আগামী মাসের 24 তারিখ। ভালো কথা। তুমি তো বলেই খালাস, প্রেজেন্টেশন বাবদ অন্তত 600 টাকা কিন্তু আমাকে দিতেই হবে। দিলে হাওলাত করে দিতে হবে। তার আমি কি জানি। নীলুর বিয়েতে নিশ্চয়ই আমাদের যাওয়া উচিত। দেখো, না গেলে আপা কষ্ট পাবেন। সেটা যে সম্ভব নয় তা তুমিও জানো। জানি, কিন্তু মানতে পারছি না। চেষ্টা করো। চেষ্টারও একটা সীমা আছে, এভাবে সংসার চলে না। তবু তো চলছে। এটাকে কি চলা বলে? কি বলে জানি না, তবে এটাই তোমার আমার জন্য স্বাভাবিক। তোমার আমার জন্য বলছো কেন? আমরা কি সমাজ থেকে আলাদা? আমাদের এই 4 দেওয়ালের বাইরে যে সমাজ, তা তোমার আমার জন্য নয়। কেন নয়? এই জন্যে যে এই সমাজে আমরা চলতে পারছি না। কেন পারছি না? বাস,
টাকা নেই? কেন নেই? নেই। আমার যে ইনকাম তাতে সংসার চলে না। আর সবাই কি করে চলে? চুরি করে। সংসারে সবাই তো আর চোর না, অনেক ভালো মানুষও আছে। আছে, এবং তারা সাফার করছে। তাছাড়া কটা সংসারের খবর তুমি রাখো? এই ধরনের নাটকীয় সংলাপ তোমার কাছ থেকে আর কতদিন শুনতে হবে শুনি? যতদিন নাটক চলে। কোথায় নাটক চলছে? কোথায় নয়, প্রতিটি ঘরে, প্রতিটি সংসারে। নাটক ছেড়ে বাস্তবতাকে স্বীকার করে নিলেই তো হয়। সেটা কঠিন, চাইলেই পারা যায় না। আর মুখে স্বীকার করলেও বাস্তবে শুধু তুমি আর আমি কিছুই করতে পারবো না, কারণ সমাজে বিরাট সমুদ্রে আমরা বুদবুদের মতো, অতি ক্ষুদ্র দুটি বিন্দু। বিন্দু থেকেই জ্যামিতির রেখা শুরু। জীবন জ্যামিতি রেখার মতো চলে না। কি চললে নাকি? হ্যাঁ। আজকেও কি তোমার ফিরতে রাত হবে? হতে পারে। আচ্ছা, এমন কি কাজ তোমার রোজ যে ফিরতে রাত হয়? ব্যাংকের চাকরি, হিসেব নিকেশের কাজ। ব্যাংকে যারা চাকরি করে তারা রোজ রাত 11টায় বাড়ি ফেরে। আর কেউ ফেরে কিনা জানি না, কিন্তু আমি ফিরি। আব্বু মিনু না। না আব্বু, আমি না। তোমরা ওই ঘরে যাও তো। চুপ কর। তুমি আমাকে বোকা পেয়ে যা বুঝাবে তাই বুঝবো ভেবেছো, কিন্তু সব জিনিসেরই একটা শেষ আছে। ধমকাচ্ছ নাকি? তোমাকে ধমকাবো? এত বড় সাহস কোথায় আমার? সাধারণ গরিব ঘরের মেয়ে আমি, মামার বাসায় মানুষ হয়েছি। আস্তে বলো, মামা শুনবে। মামা সব জানে। কি জানে? তোমার দয়ায় বেঁচে আছি। মামা বলছিল আমাকে নিয়ে যাবে। বেশ তো, যাও না। হ্যাঁ, আমি গেলে তো তুমি বেঁচে যাও, যা খুশি তা করে বেড়াতে পারো। আমি যা খুশি তাই করে বেড়াচ্ছি? হ্যাঁ, বড় বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি ব্যাপার, কি ব্যাপার? আরে এইসব কি হচ্ছে? আমি চললাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি রে রেহানা, তোদের ব্যাপার স্যাপার আমি কিছুই বুঝতে পারিনি মা। কি হলো কি? ও সব সময় আমাকে ধমকে কথা বলবে। আমি কি অন্যায় করেছি? আমার কেউ নেই বলে আমার সঙ্গে অমন ব্যবহার করবে? রেহানা রেহানা, শোন মা শোন, এই যে, আরে দেখো দেখো কি পাগল। আরে ঝগড়াঝাটির কি আছে? টানাটানি সংসারে একটু আধটু ভুল বোঝাবুঝি তো হবেই। এ নিয়েই চলতে হবে, বাঁচতে হবে। এমনি করে বাঁচা যায় না মামা। আরে বেঁচে থাকতে জানলে ঠিকই বাঁচা যায় মা। আমরা তো বেঁচেই আছি মামা। আরে আসুন আসুন সাহেব, কি ব্যাপার? আপনাকে এত মন মরা দেখাচ্ছে কেন? সংসারের হিসেব মেলাতে হিমশিম খেয়ে যাচ্ছি স্যার। কেন, আবার কি হলো? বাড়িতে অশান্তি, সব ব্যাপারে রিয়্যাক্ট করে। অ্যাডজাস্ট করে চলাই তো বুদ্ধিমানের কাজ। অ্যাডজাস্ট করে তো চলতে চাই, কিন্তু কি করব, সব দিকেই টানাটানি। নিজেরও মন মেজাজ সবসময় ভালো থাকে না। কোনো দিকে কোনো কিছু করতে পারলাম না। কেন, আপনার সেই ইনভেস্টমেন্টের কি হলো? আর বলবেন না, এখন মনে হচ্ছে আমি ছাড়া দুনিয়া সবাই চালাক। আপনি তো কষ্ট করে টাকাটা ব্যবস্থা করে দিলেন, ভাবলাম মাসে মাসে 400-500 টাকা লাভ পেলে সংসারটা সব দিক দিয়ে গুছিয়ে নিতে পারতাম। খরচের তো আর শেষ নেই, সকালে ঘুম থেকে উঠলেই শুধু টাকা আর টাকা। রেহানার অসুখ লেগেই আছে, মিনু সুমনের স্কুলের খরচা, রিক্সা ভাড়া। কয়েক মাস থেকে আবার মামা আছেন আমার কাছে, কত আর মাইনে পায় স্যার। সৎভাবে জীবন কাটানোটাই বড় মুশকিল হয়ে উঠছে। যাকে টাকাটা দিলেন তিনি তো আপনার অন্তরঙ্গ বন্ধু, খুব বিশ্বাসী। কাকে বিশ্বাস করব স্যার, দুনিয়াটাই বদলে গেছে। লাভ দূরে থাকুক, এখন ক্যাপিটালটা ফেরত পেলেই বাঁচি। আমার টাকাটা দিয়ে সে বেশ গুছিয়ে নিচ্ছে, বুঝতে পারছি। টাকা চাইলি কেবল পিছলে বেড়াচ্ছে। কোনো ডকুমেন্ট রেখে তো টাকাটা দেননি? না না, ডকুমেন্ট কি করে রাখবো, টাকাটা তো আমি ক্যাশ পেমেন্ট করেছি। আমি তক্ষুনি আপনাকে বলেছিলাম বিশ্বাসী না হলে অমনি কাউকে অতগুলো টাকা দেবেন না। কিন্তু স্যার, বিশ্বাস তো কাউকে না কাউকে করতেই হবে। কি করবেন বলুন, দুনিয়াটা দিনকে দিন পাল্টে যাচ্ছে, চাইলেও কাউকে বিশ্বাস করা যায় না। দেখুন মূলধনটা ফেরত পান কিনা। বড় ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। কোনো লাভ নেই, আমাদের জীবন বড্ড বেশি চ্যালেঞ্জিং, বিশেষ করে আমাদের মধ্যবিত্ত সংসার। সবচেয়ে হার্ড হিট হচ্ছে আমরা, ফিক্সড ইনকাম গ্রুপ। নদীতে পানি বাড়ার সাথে যারা ভেসে ভেসে চলতে পারছে তারা সুখেই আছে, বাকিরা সব হাবুডুবু খাচ্ছে। দেখি এখন এই মূলধনটা ফেরত পেলে বাঁচি। এভাবে ব্যবসা করার শখ আমার মিটে গেছে। খুব মুশড়ে পড়েছেন। আমাদের মতো লোক এ দুনিয়ায় অচল স্যার। চোখের সামনে বন্ধু বান্ধবরা সব কেমন তত্তর করে উপরে উঠে গেল। বাড়িতে বাড়িতে ফ্রিজ, কার্পেট মোড়া ড্রয়িং রুম, ঢাকাতে 2-3খানা বাড়ি, নিত্য নতুন গাড়ির মডেল। বিদেশি দামি সিগারেটের ধোঁয়ায় ঢাকার আকাশের নীল রং আর দেখা যায় না স্যার। নীল আকাশ বড় দূরের জিনিস আসাদ সাহেব, ভাবতে অবাক লাগে। আমিও একদিন ইংরেজিতে এমএ পাশ করেছিলাম, কিন্তু শেক্সপিয়ার, কিটস, মিল্টন অ্যান্ড এলিয়টকে ব্যাংকের এই আয়রন সেফের মধ্যে আজ আর খুঁজে পাই না। মাঝে মাঝে মনে পড়ে ওয়ার্ডসওয়ার্থের সেই কথাটা, এনাফ অফ সায়েন্স অ্যান্ড অফ আর্ট, ক্লোজ আপ দোজ ব্যারন লিভস, কাম ফোর্থ অ্যান্ড ব্রিং উইথ ইউ এ হার্ট দ্যাট ওয়াচেস অ্যান্ড রিসিভস। আমরা তো স্যার অফিসের ক্যাশের হিসাব মিলিয়ে গেলাম,
জীবনে আর কোনো হিসেবে মিলাতে পারলাম না, না ব্যবসার না সংসারের। চেষ্টা করে যান, একদিন মিলতেও পারে। আমাদের একমাত্র সান্ত্বনা ওই আশা, সেটা ফুরলেই সব নিঃশেষ হয়ে যাবে। মনটাকে শক্ত করুন, পরিবেশকে স্বীকার করিয়ে আমাদের বাঁচতে হবে, আর বাঁচতে হবে লাইক এ রিয়েল ম্যান। আমাকে একটা ডিসিশন নিতেই হবে। জীবনকে হয় স্বীকার করব, নয় অস্বীকার করব। এভাবে আর বাঁচা যায় না। আরে আলবাত যায়। ওই যে কথায় বলে না, খেলার মাঠে দেশ জয় হয়, বুঝলে নানা ভাই? এ শোনো, খেলায় জিততে গেলে 4টে এস লাগে। কি কি নানা? নাম্বার 1 এস হচ্ছে স্পিড, অর্থাৎ গতি। গতি? হ্যাঁ। নাম্বার 2 স্টেমিনা, অর্থাৎ দম, মানে ওই বেশিক্ষণ খেলার ক্ষমতা। আচ্ছা। নাম্বার 3 স্ট্রেংথ, শক্তি। হ্যাঁ হ্যাঁ, শক্তি। নাম্বার 4 স্কিল, মানে দক্ষতা। দেখলে না, ইরান আর কোরিয়ান টিম কি সুন্দর খেলেছে। হ্যাঁ নানা। হ্যাঁ, শুধু ওদের একজনই কিন্তু ভালো খেলেনি, টিমের সবাই ভালো খেলেছে, তাই না? হ্যাঁ নানা। আমরাও খেলা দেখেছি রে নানা, সেই কলকাতাতে মোহামেডান স্পোর্টিং এর খেলা। খুব ভালো খেলা, তাই না নানা? আরে ভালো মানে ভালো। এই শোন, আমি তখন রানাঘাটে থাকতাম। খেলার দিন রানাঘাট থেকে ট্রেনে করে কলকাতা আসতাম, আবার ট্রেনে করে ফিরে যেতাম। তোমার কষ্ট হয়নি নানা? কষ্ট? আরে কষ্ট কিসের? খেলায় জেতার জন্য সিন্নি মানতাম, সত্যি? ফকিরকে পয়সা দিতাম, আর খেলোয়াড়ও ছিল রে নানা এক একজন। তোমার নাম মনে আছে নানা? আছে মানে? শোন, ফুলব্যাকে খেলতো জুম্মা খান। জুম্মা খান? হ্যাঁ, শালা বাপের বেটা, ইয়া লম্বা, আচ্ছা। পাহাড়ের মতো জোয়ান, তো জীবনে কখনো ফাউল করেনি। তাই নানা? আর সেন্টার ফরওয়ার্ডে ছিল হাফেজ রশিদ, বাঘের বাচ্চা। রাইট ইনে রহিম, লেফট ইনে রহমত, লেফট আউটে আব্বাস, ইংরেজরা তাকে বলতো অ্যাবাস। এবা? হ্যাঁ, তুখোড় সব প্লেয়ার নানা, তুখোড়। খেলার মাঠে এক একজন এক একটা ফোর্টের মতো দাঁড়িয়ে থাকতো। গলি কে ছিল? গলি কাল্লু, ওসমান। কাল্লুর অবশ্য একবার ওই হাত ভেঙে যায়। দিনাজপুরের তসলিমও খেলেছে কিছুদিন। জানো নানা, এক একদিন খেলায় জিত হতো, আর সবাই দল বেঁধে আমরা ওই আমজাদিয়া হোটেলে বিরিয়ানি খেতাম। সত্যি নানা? হ্যাঁ, সে এক যুগ গেছে রে নানা। আর নয় মামা, ওই বিরিয়ানির দিন এখন আর নেই। নাস্তা করতে চলুন। সুমন, যাও নাস্তা করে পড়তে বসো। ইয়ে মানে ওই তোমার সাথে আমার একটু কথা ছিল বাবা। বলুন মামা। কালকে রিজিয়ার চিঠি পেলাম। ও ফার্স্ট ডিভিশনে এসএসসি পাশ করেছে। মেয়েটার মাথা খুব ভালো, পড়াতে পারলে ভালোই করতো। তোমাদের এখানে যদি ওকে একটু আশ্রয় দাও বাবা, মাহামরা মেয়েটাকে নিয়ে গায়ের বাড়িতে বড়ই বিপদে আছি। আমার এখানে থাকতে তো কোনো অসুবিধা নেই। রেহানার শরীরটা ভালো যাচ্ছে না, থাকলে তো বরং ভালোই হতো। মাঝে মাঝে মিনু সুমনকেও একটু পড়াশোনা দেখিয়ে দিতে পারতো। কিন্তু আমার অবস্থা তো জানিনি মামা, ওর কষ্ট হবে। না না না, ওর আর কষ্ট কি। আর তাছাড়া আমিও কিছু কিছু খরচপত্র দেব। তুমি যদি বলো বাবা, তো আমি কালকেই বাড়ি গিয়ে ওকে নিয়ে আসি। তো ওই রেহানাকে একবার... ওকে আমি বলেছি, তোমার আপত্তি না থাকলে। না না না, আমার আপত্তি হবে কেন? আপনি যা ভালো মনে করেন। ও কি করা হচ্ছে সুমন? লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়ছিস? কই লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়ছি? তবে জোরে জোরে পড়ছিস না কেন? নানা জোরে চেঁচিয়ে পড়তে বারণ করেছে। আপু, তোর অঙ্কটা মিললো? না রে, কিছুতেই মিলছে না। আব্বুকে বলছিস না কেন? আব্বুকে বলতেই ভয় লাগে। কি হলো সুমন, মিনু, পড়ছো না? পরীক্ষা না সামনে? আব্বা, এই অঙ্কটা বুঝিয়ে দাও না, কিছুতেই মিলছে না। এখন আমি একটু বাইরে যাচ্ছি, কাল সন্ধ্যের পর দেখিয়ে দেবো, কেমন? তুমি তো সেই অনেক রাতে ফেরো, আমরা তখন ঘুমিয়ে পড়ি। আচ্ছা আচ্ছা, কাল ঠিকই দেবো। আব্বু, কি সুমন? আমার জুতো ছিঁড়ে গেছে, আপারও একটা জামা লাগবে। না আব্বু, আমি জামা চাই না, সুমনের জুতো দিলেই হবে। আচ্ছা আচ্ছা, জামা জুতো সব হবে, সামনের মাসে মাইনে পেলেই সব কিনে দেবো। সুমন, নাস্তা করতে এসো। রোজ রোজ এক তরকারি দিয়ে রুটি খাওয়া যায় নাকি? চুপ, মা শুনলে রাগ করবেন, আর নানা শুনলে
এখনই ছোলা গুড় আর আলু সেদ্ধ খাইয়ে ছাড়বে। পিপলুরা কত ভালো ভালো খাবার খায়, মাখন, রুটি, ডিম, কলা, টিফিনে কত ভালো ভালো জিনিস নিয়ে আসে। পিপলুরা খুব বড় লোক, তাই না আব্বু? আব্বু, পিপলুর আব্বা হংকং থেকে ওর জন্য নীল জিন্সের প্যান্ট আর ডোরাকাটা গেঞ্জি কিনে এনেছে। আমার জন্য ওরকম কাপড় এনে দিও। আচ্ছা আচ্ছা, দেখা যাবে। যাও এখন নাস্তা খেয়ে এসো। এই যে নানারা, আমি চললাম। হ্যাঁ, পরশুই আবার ফিরবো। তুমি রিজিয়া খালাকে নিয়ে আসবে, তাই না নানা? খালা এলে কি মজা হবে। তোমার খালাকে রেখে আমি আবার চলে যাব। না না না, তুমি যেতে পারবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। তাহলে চলি নানারা। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে কিন্তু। মামা, এই যে এই ফুটানো পানিটা সঙ্গে রেখো, বাইরে কিন্তু খেও না যেন। ও থাক থাক থাক, সালাম করতে হবে না, বেঁচে থাকো মা। খোদা হাফেজ। হ্যাঁ, চলি। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। কি এতক্ষণে আড্ডা ভাঙলো? নিজের একটা সংসার আছে সে কথাটা মনে আছে? না মনে থাকলে সংসারটা চলছে কি করে? সংসারটা কে চালাচ্ছে? তুমি। দুটো পয়সা এনে ফেলে দিলি সংসার চালানো হলো? তাও তো এ পয়সায় মাসের 15 দিনও চলে না। তোমার এসব কথা শোনার মতো ধৈর্য আমার নেই, বুঝলে? তা তো থাকবেই না, সবকিছু তো উজাড় করে দিয়ে এসেছো। কি বলতে চাও? এত রাতে কোথায় ছিলে? জাফরের বন্ধুর স্ত্রী নিশ্চয়ই খুব সুন্দরী, নিশ্চয়ই সেও একজন পার্টনার। নিশ্চয়ই সে তোমার মতো আউটডেটেড না। হ্যাঁ, বড়লোক বন্ধু বান্ধব জোটাতে পারে, সংসারে বাড়তি টাকা আসার পথ করে দিতে পারে। হ্যাঁ পারে, যা তুমি পারো না। সে ক্ষমতা তোমার নেই, যার জন্য তুমি সাফার করছো, আমি সাফার করছি, গোটা সংসারটা জ্বলছে। তা তো জ্বলছেই। তুমি আর এত রাত করে বাড়ি ফিরতে পারবে না। 100 বার ফিরবো, এর চেয়েও রাত করে বাড়ি ফিরবো। আমার সংসার, আমি যা খুশি তাই করব। ভালো না লাগে যেখানে খুশি চলে যেতে পারো। হ্যাঁ তাই যাব, একেবারে চলে যাব। কারণ আমি স্পষ্টই বুঝতে পারছি তোমার সংসারে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। ঘরে বসে এসব মেলোড্রামা দেখার সময় আমার নেই। মা মা, নানা আর রিজিয়া খালা এসেছে। করে কোথায় মা? রেহানা কই মা? কোথায়? রিজিয়া, রিজিয়া কই কই? আরে রিজিয়া, এই তো। দাও মামা, জিনিসগুলো আমার হাতে দাও। ইস কি অবস্থা হয়েছে। জার্নিতে যা ধকল। তা তো হবে। রিজিয়া, এই তো রেহানাকে সালাম কর। আরে থাক থাক থাক। আহা, রিজিয়া এত বড় হয়ে গেছো, তুমি নাকি ফার্স্ট ডিভিশনে পাশ করেছো? আর গ্রামের স্কুলে থেকে আর কত করবে। এসো নাস্তা করবে, এসো হাত মুখ ধুয়ে এসো। যাই, চলো চলো সুমন ভাই। হ্যাঁ চলো। আসাদ ভাই কোথায়? আরে বাবা, এসেই আসাদ ভাইয়ের খোঁজ? তোমার ভাইয়া? আরে দেখবে, এসো। আরে দেখো না, কে? আমাদের রিজিয়া। হ্যাঁ, রিজিয়া? আশ্চর্য, একেবারে চেনাই যায় না। রিজিয়া, যাও তুমি হাত মুখ ধুয়ে এসো। শোনো, কি কি বাজার করলে? মামা আর রিজিয়া এসেছে, সেই বাজারে যা এনেছি এ বেলাটা চালিয়ে নাও, ও বেলায় একবার আবুলকে পাঠিয়ে দিই। আবুলকে পাঠিয়ে দাও। চলো খালা, আমি তোমাকে গোসলখানা দেখিয়ে দিই। ওষুধগুলো খেয়েছো? আমার ওষুধ লাগবে না, তুমি সকাল সকাল বাড়ি ফিরো। এটাই যদি তোমার ভালো হওয়ার ওষুধ হয়, তাহলে আমি বাসাতেই বসে থাকবো। দূর, পুরুষ মানুষ আবার বাসায় বসে থাকবে কি করে? আমি কিন্তু আজকেই চলে যাব রেহানা। আজকে চলে যাবে কি মামা? আর কতদিন থাকবো এখানে? আর এখন তো বাড়িতে রিজিয়াও নেই। না 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 মামা, যেতে হয় কাল সকালে যাবে। এখন খেতে চলো তো। আচ্ছা তোমরা যাও, আমি ওই আসাদের সঙ্গে দুটো কথা বলে আসি। আচ্ছা, এসো রিজিয়া, এসো এদিক দিয়ে এসো। বসো। জি। রিজিয়াকে রেখে গেলাম, জানি তোমাদের অসুবিধে হবে, কিন্তু কি করব, তোমরা ছাড়া আমার তো কেউ নেই। মামরা মেয়েটাকে নিয়ে আমি এক সমস্যাতেই পড়েছি বাবা। ওর কাছে ওর মার্কশিট, সার্টিফিকেট সব আছে, কাছাকাছি কোনো একটা কলেজে ভর্তি করে দিও। আচ্ছা। রাজধানীতে রিক্সা ভাড়াও তো কম লাগে না, তা আমি ওই যতটা পারি ওর খরচ খরচা যা লাগে দেব। না না, আচ্ছা ঠিক আছে, আপনি যে ভালো মনে করেন। আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। রেহানার শরীর ভালো না,
আর জানেনই তো মাঝে মাঝে কেমন যেন হয়ে যায়। তুমি একটু দেখে শুনে রেখো বাবা, ওর তো সায়েন্স গ্রুপ, তুমি সময় পেলে ওকে একটু একটু পড়াশোনা দেখিয়ে দিও। আর আর একটা কথা বলি বাবা, যদি কিছু মনে না করো। বলুন। তুমি ওই রাত করে বাড়ি ফিরো না, রেহানা যখন পছন্দ করে না তো। দেখুন মামা, এই আয়ত সংসার চলে না, একটু চেষ্টা চরিত্র করে দেখছি অন্য কিছু করা যায় কিনা, তাই মাঝে মাঝে রাত হয়ে যায়। মানুষের চাওয়ার পাওয়ার শেষ নেই বাবা। বুঝতে পারি তোমার একার আয় সংসার চলে না, কিন্তু তুমি হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়ার চেষ্টা করো না। যারা এভাবে বড়লোক হয়েছে তারা কেউই সৎ পথে বড়লোক হয়নি। টাকা হয়তো বেড়েছে, কিন্তু তার সাথে বেশি বেড়েছে অশান্তি। সংসারের শান্তি শুধু টাকা দিয়ে আসে না বাবা। ঢাকা যে এরকম তা আগে জানতাম না আপা। কেন ঢাকা ভালো লাগে না? দূর একটু ওর। আরে লাগবে লাগবে, আস্তে আস্তে সব ভালো লাগবে, কারণ তোমার ভালো লাগার মতো অনেক উপকরণ রয়েছে। বুঝতে পারলাম না তো। ঠিকই পারবে, সময় আসুক। তা তুমি তো এখন কলেজ গার্ল। দোয়া করো আপা, আব্বা অনেক কষ্ট করে ঢাকাতে লেখাপড়া শিখতে পাঠিয়েছে। আব্বার সে আশা যেন আমি পূরণ করতে পারি। আচ্ছা, তোমার তো গানেরও খুব ভালো গলা, একটা গানের স্কুলে ভর্তি হয়ে যাও না? দেখি দুলাভাইকে বলি। হ্যাঁ, আর কেবল তো এলাম, কলেজের পড়াটা ভালো করে বুঝিনি। তা তো পাকের ঘরে আহেন, বাজার আনছি। বুবু, আমি আজকে রান্না করি। আবুলকে বলেছিলাম চিংড়ি মাছ আনতে। পোড়া মরিচ, পেঁয়াজ, নারকেল আর চিংড়ি মাছ উফ, একসঙ্গে বেটে তোমাকে ভর্তা করে খাওয়াবো। তোমরা তো রাজধানীর মানুষ, এসব খেতেই ভুলে গেছো। তুমি নতুন এসছো, রান্নাঘরের তাল পাবে না। তুমি বরং তোমার বইটি সব গুছিয়ে নাও। শোনো শোনো শোনো, এরকম কাপড় পরে থেকো না। তোমার শাড়ি নেই? একটা মাত্র ভালো শাড়ি আছে, বাইরে যাবার জন্য উঠিয়ে রেখেছি। ওইটাই পরো। খালা, ও খালা, এসো না, আমার ঘরে এসো না। কেন গল্পটা বুঝিয়ে দাও না। কই দেখি। এই যে, পড়ো। Once upon a time, there was a king whose conquest had made him so proud that he thought himself equal to God. গড। এই গল্পটার আসল মানে কি জানো? আসল মানে হচ্ছে অহংকার পতনের মূল। সুমন, খেতে এসো বাবা। আমি যাই খালা, মা ডাকছে। আচ্ছা। এসো। একি ছাত্রী দেখছি এখন মাস্টার হয়ে গেছো। মাস্টার যখন এসে গেছে, এখন আবার ছাত্রী। আমাকে পড়াবেন দুলাভাই? বাপ রে, তোমার ওই কঠিন কঠিন বইগুলো আমি পড়াতে পারবো? কেন? আর তাছাড়া সব ভুলেই গেছি। শুনেছি আপনি নাকি খুব ভালো ছাত্র ছিলেন। এখন তো খারাপ মাস্টার হয়ে গেছি। ঠিক আছে, যাও, কি বই আনবে আনো। এই যে, এই ভ্যালেন্সির চ্যাপ্টারটা। তোমাকে ভ্যালেন্সি বুঝতে হলে আগে মলিকিউল বুঝতে হবে। প্রত্যেকটা মলিকিউলের মধ্যে নিউট্রন আর প্রোটন থাকে। আচ্ছা। ধনাত্মক আর ঋণাত্মক, একটি আরেকটিকে টানে, বুঝেছো? হাত ছাড়ুন। একটা আরেকটাকে টানে, এই যে আকর্ষণ, এইটাই হচ্ছে সৃষ্টির সবচেয়ে বড় রহস্য। এটা বুঝতে পারলে সব বুঝবে। ভালো করে বুঝিয়ে দিন না। দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, আমি একবার ভালো করে বইটা দেখিনি, অনেকদিন আগে পড়েছি, ভুলেই গেছি। তোমার বুবু কোথায়? রান্নাঘরে হবে হয়তো। ইয়ে, তোমার সব বই জোগাড় হয়ে গেছে? কয়েকটা বাকি আছে। সব বইগুলো জোগাড় করে নাও, ভালোভাবে পড়াশোনা শুরু করো। এই তোমার শহর কেমন লাগছে, নাকি গ্রামই ভালো? দুদিনেই হাঁপিয়ে উঠেছি। ঢাকাতে মানুষ থাকে কি করে? হই চই, গাড়ি ঘোড়া, সবাই শুধু ছুটছে। হ্যাঁ রিয়া, এখানে সবাই ছুটছে, তোমাকেও এর সাথে পাল্লা দিয়ে ছুটতে হবে। বেশি ছোটাছুটি করলে তো মাটিতে পড়ে যাওয়ারও ভয় আছে। পড়ে গেলেও কেউ তোমাকে আর তুলবে না, কারো সময় নেই এখানে তোমার দিকে ফিরে তাকাবার। তোমার দুঃখ, তোমার কষ্টের ভাগ কেউ নিতে আসবে না। দেখছো না, রাজধানীর মানুষগুলো সকাল সন্ধ্যে সবাই খ্যাপার মতো খুঁজে বেড়াচ্ছে পরশ পাথর। পরশ পাথর? হ্যাঁ, পরশ পাথর, যার পরশে সবকিছু সোনা হয়ে যায়। আমাদের গ্রামগুলো কেমন শান্ত, হইচই নেই, ছুটোছুটি নেই।
গ্রাম, কতদিন গ্রামে যাই না। সবুজ মাঠ, উদাস করা দুপুর, ঘুঘুর ডাক, রাখালের বাঁশি, সজনে ফুল, কলমির শাক। ভাবলে এখন হাসি পেয়ে যায়। আপনি কবিতা লেখেন? এক সময় লিখতাম, এখন ওই ব্যাংকের হিসেব মিলিয়েই কুল পাই না, কবিতা লেখার সময় পাবো কোথায়? এখানে কারো সময় নেই রিয়া। জানেন, ঢাকা আমার একদম ভালো লাগে না। সবাই কেমন সেজে গুজে থাকে, মেপে মেপে কথা বলে। এখানে কেবল স্টাইলের কদর। তুমিও স্টাইল করো? না বাবা, আমার ওসবে দরকার নেই। তুমি এত সুন্দর, তোমাকে সাজালে সাজালে কিন্তু ভীষণ মানাবে। তাছাড়া শহরে থাকতে গেলে একটু একটু সাজগোছের দরকার আছে। তোমার হাতের আঙুলগুলো দেখছি সত্যি সুন্দর। ছি, বুবু দেখলে রাগ করবে তো। তোমার বুবু ফুরিয়ে গেছে। ঠিকই বলেছ। ও তুমি, তোমাকে নিয়ে রিয়ার সঙ্গে একটু ঠাট্টা করছিলাম আর কি। কখন ফিরলে? এই তো মাত্র কিছুক্ষণ হলো। যাক, ভালোই হয়েছে। রিয়ার সাথে তবু তুমি সকাল সকাল বাড়ি ফিরছো। আমি যা 10 বছরে পারলাম না, রিয়া 2 দিনই তা পারলো। চলো রিয়া, তোমাকে মিষ্টি খাওয়াবো। না পা, মানে দুলাভাইকে আমি প্রথম দিনই ধমকে দিয়েছিলাম তো, সকাল সকাল না ফিরলে আমরা দুজন মিলেই টাইট করব। দুজনে মিলে টাইট করতে হবে না, তুই একাই পারবি। এই দেখো, দেখো না রিয়াকে দেখতে কেমন সুন্দর লাগছে। দেখো না আসাদ ভাই, বুবু আমাকে জোর করে সাজিয়ে দিল। খুব সুন্দর মানিয়েছে। রিজিয়া হয়েছে এখন সবার মনের মতো রিয়া, যেখানে যেমন সেখানে তেমন থাকতে হয়। চলো দুলাভাই, আপা আসি না? আচ্ছা শোনো, কি আজ মাসের কত তারিখ যেন? হঠাৎ করে আবার তারিখের কথা উঠছে কেন? না, এমনি এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। কি ব্যাপার? না কিছু না, তুমি যাও। চলে গেল আজ আমাদের বিয়ের বার্ষিকী। আসাদ চলে গেল, একটিবারও কি তার মনে পড়ল না আজ আমাদের বিয়ের দিন? ইস, আমাদের বিছানাটা কেমন অগোছালো হয়ে আছে। চাদরটা ঠিক করে দিই। কি বালিশের নিচে রিজিয়ার হাতের চুড়ি এখানে এলো কি করে? কি করে এলো? হয়তো খুলে পড়ে গেছে। না না, আমি এসব ভাবছি কেন? কেন ভাবছি? কি সুন্দর জ্যোৎস্না, আজ বোধহয় পূর্ণিমা। জানলা দিয়ে চাঁদটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, অথচ চাঁদ কত দূরে, অনেক অনেক দূরে। জানলাটা বন্ধ করে দিই। বুবু, বুবু, বুবু। কি রে, কি হলো? না মানে মানে ইয়ে, তোমার শরীর খারাপ লাগছে? না, এই নে তোর চুড়ি। কোথায় পেলে? পেলাম না, আমার কাছেই ছিল। কোথাও বেরোচ্ছিলি? হ্যাঁ বুবু, আসাদ ভাইয়ের একটা কাজে। ও, তোর আসাদ ভাইয়ের এখন অনেক কাজ না? আমার কিন্তু একদম যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও মানুষকে বেঁচে থাকতে হয়, আর ভালোভাবে বাঁচতে হলে চাই টাকা, প্রচুর টাকা। মূলধন খাটিয়ে কেউ বড়লোক হয়, আর কেউ হয় মানুষ খাটিয়ে। বড়লোক হওয়ার জন্যে রিয়াই আমার মূলধন।
দেখলে তো, মাত্র ক মাসে ঢাকাতে তুমি কতটা পপুলার হয়ে গেছো, কতজনে তোমাকে চেনে। কিন্তু এভাবে পরিচিত হতে আমি তো ঢাকায় আসিনি, পড়াশোনা করতে এসেছিলাম। আরে পড়াশোনা তো করছোই। কি যে করছি তা তো দেখতেই পাচ্ছি। ইয়ে, ওই সামাদ সাহেবের সঙ্গে দেখা হয়েছিল। বেবি ফুডের ডিলারশিপ আর সিআই শিটের পারমিটটা তোমার হাতে পৌঁছে দেবেন বলেছিলেন। আজ আমার তার সঙ্গে দেখা হওয়ার কথা। ও, তা কখন যাচ্ছ? বিকেলে মিস্টার শাহিদের বাড়িতে বার্থডে পার্টিতে তিনি আসবেন বলেছেন। সত্যি রিয়া, ইউ আর গ্রেট। গ্রেট। ফারুকের সঙ্গে যেমন করে পারো একটা লাইন করবে। 50 বেল সুতোর অ্যালটমেন্টটা পেলে ব্ল্যাকে বিক্রি করে বেশ কিছু টাকা আসবে। তোমার আপার চিকিৎসা করা যাবে। টাকাটা আপার অসুখের জন্যই কি? ঢাকা আসার পর আপনি আমাকে বলেছিলেন আমাকে জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, দ্রুত চলতে হবে, কিন্তু আমি যে আর পারছি না আসাদ ভাই। আজ এ হোটেল, কাল ও হোটেল, আজ এ বাড়ি, কাল ওর বাড়ি, এমনি করে আপনি আমাকে নিয়ে ছুটে চলেছেন কেন? আজ 1 সপ্তাহ ধরে আপা ভীষণ অসুস্থ, বিছানা ছেড়ে উঠতে পারছে না। একবারও কি খোঁজ নিয়ে দেখেছেন? দে, চিরুনিটা আমাকে দে। তুমি কষ্ট করো না মা, আমাকে দাও চিরুনি। কিছু হবে না। ইস, চুলের কি অবস্থা করেছিস দেখ তো, কদিন তেল মাখিস না। সুমন, সুমন, বাবা এইদিকে এসো তো। শার্টের বোতামটাও লাগাওনি? এসো ঠিক করে দি। হ্যাঁ রে, তোরা পড়াশোনা ঠিক মতো করছিস তো? রিয়া খালা তো সারাদিন বাসায় থাকে না, পড়াবে কে? আব্বাও তো অনেক রাত করে বাড়ি ফেরে। ও আফা, কে? আপনার দুধ। আবুল ভাই, দুধ মনে করে নিয়ে এসেছো? আজ 10টা বছর তুমি আমাদের বাড়িতে। 10 বছর অনেকগুলো দিন, তাই না? সুমন, মিনু, দুধটা তোমরা দুজনে খাও। তুমি আগে খাও মা। পাগল, আমার তো অসুখ রে, আমার মুখেরটা তোদের খাওয়া ঠিক হবে না মা। কিচ্ছু হবে না, তুমি খেয়ে দাও। খাবো? আচ্ছা বলছিস যখন খাই। ঠিক আছে, এবার তোরা খা। তুমি খাইয়ে দাও। আয়, কতদিন আমার হাতে তোরা খাস না। না আবুল ভাই, ওই আলনায় আলনায় দেখো, তোমার ভাইজানের 2টো শার্ট আছে, লন্ড্রিতে দিয়ে এসো। আচ্ছা। আর এই টাকাটা নাও। আরে রাখো না, রাখো রাখো আবুল ভাই, আমি তো বিছানা ছেড়ে উঠতে পারছি না। শোনো, মিনুর আব্বা অনেক রাতে বাড়ি ফেরে, খাবার দাবারগুলো গরম করে দাও তো। আমি রোজই গরম করে দাও। ভালো, দিও। কেমন লাগছে? ভালো না। বেশি খারাপ লাগছে? বুঝতে পারছি না, বুকের বাঁ দিকটা ব্যথা। যেও না, এখানটা বসো। আমি আমি ফুরিয়ে গেছি না, কিন্তু আমার তো সব ছিল। আমিও ভালো ছাত্রী ছিলাম, গাইতে পারতাম, কিন্তু আমার সব শখ আহ্লাদ ফুরিয়ে গেল। তুমি আমি কেন আস্তে আস্তে দুজন দুজনের কাছ থেকে সরে গেলাম? আমাদের জীবনের হিসেব কেন আমরা মেলাতে পারলাম না? কেন কেন বলতে পারো কেন? তোমার মনে আছে, বিয়ের পর আমরা কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম, তুমি আমাকে ঝিনুকের মালা কিনে দিয়েছিলে। আমাকে আমাকে তুমি রানু বলে ডাকতে, তাই না? কোথায় গেল সেসব দিন? আচ্ছা আচ্ছা, তোমার মনে আছে আমি কবিতা আবৃত্তি করতাম? সেই যে, বলো না, সেই যে কবিতা তোমার মনে নেই? ওই যে বারবার তুমি শুনতে চাইতে, কি যেন রঙিন বিস্তৃত রৌদ্রে প্রাণ তার করেছে বিলাস, কোনোদিন ধান খেতে পৃথিবীর কৃষকের প্রাণ এই রৌদ্র পায় নাই, জল পায় পল্লবের ফল। সেই বিস্তৃত রোদ কোথায় কোথায় হারিয়ে গেল সেই সবুজ জলপাই? কেন এমন হলো বলতে পারো? তুমি আমাকে বিয়ের পর কোরআন শরীফ পড়ে শোনাতে বলতে, মনে আছে সেই বাসাটার কথা?
তোমার মনে নেই কেন? সেই যে ঝিকাতলায় সেই বাসাটা, রজনীগন্ধার একটা গাছ ছিল না? জানলার কাছে ছোট্ট একটা খাটে বসে খুব সকালে আমি সুর করে পড়তাম। ও কি যেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিন, নিশ্চয়ই আমি তোমাকে প্রকাশ্য বিজয় দান করেছি। কোথায় গেল সে বিজয়ের দিন? কোথায় গেল? কি হলো? কি হলো তোমার? শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কথা বলো না, কথা বলো না। গত পরশু আমাদের বিয়ের দিন ছিল। তোমার মনে ছিল না? আমার ঠিকই মনে ছিল। আমাদের বিয়ের একটি যুগ পার হলো। সুখে দুঃখে কাটানো 12টি বছর। একটা লাল গোলাপ তোমাকে দেব বলে রেখেছিলাম, দেয়ার হয়নি। বোধহয় শুকিয়ে গেছে। এইখানটায় তো ছিল। এই যে, না না, কই রে মা? রেহানা, সুমন, কি ব্যাপার? আরে বাড়িতে কেউ নেই নাকি? এই যে মিনু, থাক থাক থাক, সালাম লাগবে না। তোর মা কেমন আছেন? আমি তো টেলিগ্রাম পেয়েই চলে এলাম। কি রে মিনু? না 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 না, মা নেই, মা নেই, না না। এইভাবে কাঁদতে নেই নানা ভাই। রেজিয়া, ওদের ও ঘরে নিয়ে যা। মামা, মামা, সব শেষ। আপনি আব্বার সঙ্গে কথা বলুন আসাদ ভাই। এসো মিনু। কি করে হলো? হঠাৎ হার্ট ফেল করে। তুমি বুঝতে পারোনি? না, হার্টের ট্রাবল ছিল, ইদানিং খুব বেশি খিটখিটে হয়ে গিয়েছিল। চিরদিন ওই রকম ছিল না। বড় সরল সহজ মেয়ে ছিল রেহানা। আমারই চোখের সামনে ভোরবেলাকার একটা তাজা ফুল সন্ধ্যের আগে আস্তে আস্তে ঝরে গেল। আমি শুধু তাকিয়ে দেখলাম। সবুজ মেহেদি পাতার মতো মা আমার নিজেকে দলে পিষে উজাড় করে শুধু মেহেদির লাল রংটুকু রেখে গেছে। মামা, সবচেয়ে বড় সমস্যা ওই সুমন আর মিনুকে নিয়ে। ওদেরকে যে কে দেখবে? রিয়া, ওই রিজিয়াকে যদি এখানে রাখেন। তা হয় না। তোমার একার বাসা, অনেকে অনেক কথা বলবে। রিজিয়াকে এখানে রাখলে সুমন আর মিনুর কষ্ট হতো না। ওরা ওদের খালাম্মাকে খুব ভালোবাসে, হয়তো মা মরার কষ্টটা ভুলতে পারতো। না, তার হয় না। রিজিয়াকে আর এখানে রাখা সম্ভব নয়। ইচ্ছে করলে তুমি ওকেও জিজ্ঞেস করে দেখতে পারো। এখন তোমার কথার উপরই সব। সুমন আর মিনির জন্য দুঃখ হয় না? তুমি এখানে থাকতে পারো না? না। কেন? আমি গরিবের মেয়ে, সারা জীবন কষ্ট করেছি, কিন্তু আপনার অভাবের সংসারে এভাবে আর কষ্ট করতে আমি রাজি না।
আমি এমন কারোর সাথে আমার ভাগ্য মেলাবো না যার সংসারে খাওয়া পড়ার জন্য কষ্ট করতে হয়। রিজিয়া চলে গেল, আমাকে চরম আঘাত করে চলে গেল। খাওয়া পড়ার জন্য কষ্ট করতে সংসারে কেউ রাজি নয়, তাহলে আমি বা কেন আমার সকল আদর্শ নিয়ে ঘরের চার দেওয়ালের মাঝে বোকার মতো বসে থাকবো? চারিদিকে চলছে দাবার খেলা, এ খেলায় রিজিয়া আমার তাজি ঘোড়া, আর সেই ঘোড়া ছুটিয়ে আমি এগিয়ে যাব সামনে, আরো সামনে। আব্বু, তুমি অমন করছো কেন? ওখানে কি লুকালে? কই কই না তো, এই দেখ এই দেখ, তোদের জন্য আমি কত খেলনা, ভালো ভালো খাবার দাবার এনেছি। এত খেলনা সব আর আমার মিনু আপার? সুমন সুমন অমন করে চেঁচাস নে। কি হয়েছে রে সুমন? এই দেখো আব্বু কত কি এনেছে। তাই আব্বু? এই দেখো আমার এরোপ্লেন, ট্যাঙ্ক, হেলিকপ্টার, ম্যাচ বক্স, গাড়ি সব আমার। এই দেখ এই দেখ কত খাবারও এনেছি। তাই তো, এর মধ্যে মোরগ পোলাও, রসগোল্লা, আপেল, খেজুর, আঙ্গুর, কলা, আনারস, কত খাবো। আব্বু তুমি এত কিছু এনেছো? এই দেখো মিনু আপা, তোমার জন্য কত সুন্দর জামা এনেছে, পরলে যা সুন্দর মানাবে তোমাকে। একটা আঙ্গুর খাই আব্বু? হ্যাঁ হ্যাঁ খাবি তো খাবি, ইয়ে তোমাদের জন্য তো এনেছি, খাও খাও খাও। তুমিও খাও না আপু? তুই খা, আমি পরে খাবো। আমরা বড় লোক হয়ে গেছি তাই না আব্বু? চেঁচিয়ে কথা বলিস না, কেউ শুনবে। চল এগুলো ঘরে গিয়ে লুকিয়ে রাখ, তারপর আমরা পরে বের করে করে খাবো। কেন লুকিয়ে রাখবো? পিঁপড়ুরা লুকিয়ে খায় নাকি? ওরা তো কত কি খায়। সুমন, আব্বা যা বলছি শোন। আবুল আবুল, যে কোথায় থাকো আজকাল? ডাকলে পাওয়া যায় না? এ নাও নাও, আরে নাও নাও খাও, নাও না। কি কি ভাবছো রে? কি আজ রেহানাবু থাকলে? তোমার তোমার হাতে ওটা কিসের প্যাকেট? আপনার কাপড় লন্ড্রি থেকে আনছি। কবে লন্ড্রিতে দিলে? বোজানে থাকতে দিয়া গেছিল। টাকা কোথায় পেলে আবুল? মা দিয়ে গেছিলেন। তার মানে? পুরনো টিন আর শিশি বোতল বিক্রি করে মা টাকা জমাতেন, তাই থেকে আমাদের টিফিন আর তোমার লন্ড্রির খরচ মাই তো দিতেন আব্বু। আমি আমি কে জ্বালাটা বড় ঘুরে দেখি, চিপ কেন? পুলিশ পুলিশ! মিনু মিনু সুমন, তোরা ওই করে যা। টাকাগুলো আমি কোথায় লুকাই? ট্রয়ে রাখবো? ট্রয়ে? না না না, হয়তো থেকে ফেলবে। কোথায় রাখি কোথায় রাখি আমি এতগুলো টাকা? কোথায় রাখি? হ্যাঁ, বালিশের ওয়ার্ডের মধ্যে রেখে দিই, বালিশের ওয়ার্ডের মধ্যে রেখে দিই। আমি আমি কি তুমি? আরে তোমার কি হয়েছে আসাদ? অমন করছো কেন? ঘামছো কেন? দরজা বন্ধ করে ডন বৈঠক দিচ্ছিলে নাকি? আরে দুলা ভাই যে, কেন চিনতে পারছো না নাকি? না মানে তুমি তুমি পুলিশের পোশাক পরে আছো কিনা? আরে ডিউটি সেরে ফিরছিলাম, ভাবলাম যে মানে তোমার কেন কোনো খবর পেয়েছো নাকি? কিসের খবর পাবো মানে? তাহলে তুমি কিছু জানো না? কি জানবো? সত্যি সত্যি কিছু জানো না? রেহানা মারা যাবার পর তোমার মাথাটা খারাপই হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ফারুক সাহেব কি তোমাকে কিছু বলেছেন? ফারুক সাহেব কি বলবে? না, আমি আজকে অফিসে যাইনি কি না। আর তাতে কি হয়েছে? ছুটির দরখাস্ত দিয়ে দাও। তোমাকে তোমাকে কিছু বলেনি না? আমি কিছুই বুঝতে পারছি না আসাদ ব্যাপারটা। ইয়ে শোনো শোনো, আমার শরীরটা না, আমার শরীরটা খুব খারাপ, আমার আমার ছুটি দরকার, 1 মাসের ছুটি দরকার। খুব ভালো কথা, দরখাস্ত দিয়ে দাও। হ্যাঁ লিখে দিচ্ছি, এক কাজ করো না, তুমি পৌঁছে দেবে। তা তো তুমি কোথায় যাবে? না 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 না, আমি কোথায় যাবো না, আমি কোথায় যাবো না, মানে দেখো শরীরটা খুব খারাপ লাগছে তো, সকালে তো আরো অসুস্থ হয়ে যেতে পারি তো। ও আচ্ছা ঠিক আছে, লিখে দাও। সুমন মিনুকে তো দেখছি না। সুমন মিনু, এই যে এসো। আরে তোমরাও তো মন মারা হয়ে আছো কেন? মায়ের জন্য মন খারাপ লাগে তাই না? না না, মন খারাপ রাখবে না, ভালোভাবে লেখাপড়া করবে, বুঝলে? কই লেখা হলো? হ্যাঁ এই যে নাও নাও। দাও,
চলি তাহলে। হ্যাঁ, এই কিছু তো খেয়ে গেলে না। খাবো কি, তোমরা সবাই মন মারা হয়ে আছো। চলি তাহলে, মাঝে মধ্যে দেখা হবে। আপা, তুমি ফুপাকে দেখে অমন করছিলে কেন? না পুলিশ তো তাই। ফুপা তো পুলিশই। এক কাজ কর, তোরা খেতে শুয়ে পড়। তুমি খাবে না? হ্যাঁ হ্যাঁ খাবো। আর কষ্ট করে থালা বাসন বার করবি কি? প্যাকেট থেকে সবাই খেয়ে নি। আয়। আব্বু, তুমি অমন করছো কেন? না না কিছু না। আব্বু, তুমি অমন করছো কেন? অত টাকা কোথায় পেলে? তুমি টাকা চুরি করেছো? কি কি বলি? চুরি করেছি? আব্বু, আমি তোকে মেরেছি রে। চল চল আমরা পালাই। এই যে আবুল, আবুল দেখো সবকিছু রইলো। হ্যাঁ, তুমি কিন্তু খেয়াল রেখো। কেন পালাবো? আব্বু মেরে চল, আমরা পিছনে দরজা দিয়ে পালাই। আব্বু, আমার খেলনার খাবারগুলো? ওগুলো থাক, চল চল শিখে চল। পালাচ্ছি আমি, মামারও দুটো শিশু সন্তানকে নিয়ে চোরের মতো আমি পালাচ্ছি জীবন থেকে, মানুষের কাছ থেকে। সকাল সন্ধ্যা শুধু আমি পালিয়ে বেড়াচ্ছি। রিক্সা, স্কুটার, ট্রেন, পালাচ্ছি জীবন যুদ্ধে ক্ষতবিক্ষত পরাজিত এক সৈনিক। অথচ আমি তো ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম। প্রিয়তম স্ত্রী আর স্নেহের ছেলে মেয়েদের নিয়ে সরল সহজ সুন্দর একটা জীবনের স্বপ্ন আমিও দেখেছিলাম। কিন্তু সেই স্বপ্ন আস্তে আস্তে মিলিয়ে গেল কেন কেন কেন? কেন ঢাকা থেকে তুমি এখানে ছুটে এসেছো আমাদের এই গ্রামের বাড়িতে? তুমি আমার কাছে আর কি চাও আসাদ ভাই? এমনি আর কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবে? আজ মাসখানেক হলো সুমন আর মিনুকে নিয়ে আমি শুধু ছুটে বেরিয়েছি। তুমি তোমার নিজের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ। আর পালাতে চাই না। যদি তুমি আমি কি? যদি তুমি রিয়া। রিয়া নই, রিজিয়া। রিয়া তোমাদের ঢাকা শহরের দালান কোঠার মাঝে চাপা পড়ে মরেছে। সে আর কোনো দিন ফিরে আসবে না, কোনো দিন না। আমি ছিলাম রিজিয়া, তোমরা আমাকে রিয়া বানাতে চেয়েছিলে। বুবুও শেষ হলো, রিয়াও বাঁচতে পারলো না। আমি আজ অনেক বড় লোক হয়েছি, আমার অনেক টাকা। দেখবে সেই টাকা, এই টাকার বোঝা আর আমি বইতে পারছি না। তুমি এ ভার নাও। তুমি এত টাকা কোথায় পেলে আসাদ ভাই? সত্যি করে বলো, কত কষ্টে আবার দিন কেটেছে। সুমন মিনুর জন্য ভালো জামা কাপড় জোটেনি, তাদের মুখে ভালো খাবার দিতে পারিনি বলে রেহানা আপা কত দুঃখ করেছে। আজ তুমি হঠাৎ এত বড় লোক হলে কি করে? সবাই যেভাবে হচ্ছে, ব্যবসায় টাকা খাটিয়ে লাভ পেয়েছি। ব্যবসায় টাকা খাটিয়ে লাভ পেয়েছো? আমার চোখের দিকে তাকিয়ে সত্যি কথা বলো, তোমার চোখে মুখে ভয়ের ছাপ কেন? তুমি সুমন আর মিনুকে নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমি তুমি কি বলো? আমি তোমাকে পাবার জন্য টাকা সরিয়েছি। আমাকে পাবার জন্য টাকা সরিয়েছো? চুরি করেছো? আমার মতো একটা সামান্য গেও মেয়েকে পাবার জন্য তুমি এত বড় একটা অন্যায় করেছো? হ্যাঁ করেছি। লজ্জা করে না? না। সামান্য একটা মেয়ের জন্য তুমি এত বড় একটা সাংঘাতিক কাজ করতে পারলে? তুমি সবই পারো, সবই পারো। তুমি আমাকে পাবার জন্য মানুষও খুন করতে পারো। রিয়া। রিয়া নয়, রিজিয়া। তুমি রিয়াকে মেরেছো, গলা টিপে হত্যা করেছো। ঢাকার হোটেলে রেস্তোরাঁয় রিয়ার বুক ফাটা আর্তনাদ তোমরা শুনতে পাবে না আসাদ ভাই, জানবেও না কোনো দিন। বাংলাদেশের গ্রাম থেকে রিজিয়ারা কি করে রিয়া হয়ে তোমাদের লোভ আর লালসার আগুনে প্রতিদিন জ্বলে জ্বলে অঙ্গার হচ্ছে। কি করে ফোঁটা ফোঁটা রক্ত বড় হয়ে হয়ে ঢাকার আকাশকে লাল করে দিচ্ছে। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও আসাদ ভাই, তুমি এখান থেকে চলে যাও। তুমি আমাকে পাবার জন্য রেহানা আপাকে মেরেছো। যাও। মৃত লোক জীবিত লোককে মারতে পারে না রিজিয়া। কে মৃত? বেঁচে থেকেও যে মরে আছে, যে মরে যায় সে তো চলেই যায়। মৃত্যু যন্ত্রণা তার যে বেঁচে থাকে। তোমার বেঁচে থাকা না থাকা আজ সমান। কেন? আমি তো বাঁচতে চেয়েছিলাম তোমার আপাকে নিয়ে। আর 10 জন সুখী দম্পতির মতো আমিও তো সুখের স্বপ্ন দেখেছিলাম। সৎভাবে থেকে দেখেছি, কষ্ট করে দেখেছি,
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বোবা যন্ত্রণায় ছটফট করেছি, চিৎকার করেছি। কেউ আমাকে সাহায্য করেনি। আমার চোখের সামনে জীবনের স্রোত এগিয়ে গেছে। আমি শুধু অসহায়ের মতো দাঁড়িয়ে থেকে দেখেছি। আমার অনেস্টি, আমার সিনসিয়ারিটি, আমার ইন্টিগ্রিটি এতটুকু মূল্য আমি পাইনি। তাই সহ্য করতে পারিনি রিজিয়া। শেষ পর্যন্ত এই চোরা পথের আশ্রয় নিয়েছি। আজ তুমিও আমাকে চোর বলতে পারলে রিজিয়া। কিন্তু দুঃখ হয় মিনু আর সুমনের জন্যে। ওদের জন্য তোমাকে আজ আবার নতুন করে বাঁচতে হবে আসাদ ভাই। তুমি চলে যাচ্ছ? আব্বার সঙ্গে অন্তত দেখা করে যাও। মামার সঙ্গে দেখা করার মুখ আর আমার নেই। আমি চললাম। দাঁড়াও, আমি সব জানি। তোমাকে আর কিছুই বলতে হবে না। তোমার মনে আছে কিনা জানি না, রিজিয়াকে যখন ঢাকায় রেখে আসি তখন তোমাকে একটা কথাই বলে এসেছিলাম, যে হঠাৎ বড়লোক হওয়ার চেষ্টা করো না। রিজিয়া, তোকে আমি কাঁদতে একদিন না বারণ করেছি? চোখে পানি দেখতে আমি রাজি নই, অভ্যস্ত নই। আমি জীবনে কোনো অন্যায় করিনি, তাই আমার মেয়ের কোনো অমঙ্গল আমি ঘটতে দেব না, ঘটবেও না। না, তুই কাঁদতে পারবি না, এতটুকুও না। আমি তো জানি মা, আমি জানি তুই নিজে থেকে কোনো অন্যায় করিসনি। যে আগুনে ঘর জ্বলে সে আগুনেই মিছিলে মশাল হয়। যে পানির জলোচ্ছ্বাসে সব ভাসিয়ে নেয় সে পানি আবার মরুভূমিকে সবুজ করে। আয় মা, যে আগুনে গোটা সমাজ পুড়ছে সে আগুন থেকে আলো কেড়ে নিয়ে আমরা মশাল বানাই, সব অন্ধকার দূর করি। যে পানিতে ঘরকে ঘর ভেসে যাচ্ছে, আয় মা, সেই পানির গতিধারা আমরা রোধ করি। না না, আজ আমাদের কান্নার দিন নয় মা, আজ আমাদের জীবনের সাথে বোঝাপড়ার দিন। আসাদ, তুমি তুমি শুনে খুশি হবে, আগামী মাসের 12 তারিখে রিজিয়ার বিয়ে। হ্যাঁ, ছেলেটি ঢাকাতেই থাকে, নাম মনোয়ার। এ বিশ্বাস আমার আছে যে রিজিয়া ঢাকাতে ফিরে গেলেও ওর জীবনে কোনো ভুলের পুনরাবৃত্তি আর ঘটবে না, কারণ রাজধানীর সত্যিকারের রূপের সাথেও পরিচিত। অভিজ্ঞতা মানুষের জীবনের ভিত্তিকে শক্ত করে, মজবুত করে। কিন্তু আমার ঘরের ভিত্তি যে আলগা হয়ে গেল মামা। পথের যেখানে শেষ সেখানেই তো শুরু বাবা। রিজিয়ার বিয়ে হয়ে গেলে ঢাকাতে আমি আবার তোমাদের সঙ্গেই থাকব। মেনু সুমনের ভার আমি নেব, যেমনটি নিতাম রেহানা যখন বেঁচে ছিল। হ্যাঁ, এই যে আবুল, ভালো তো সব? এই আমাকে খোঁজ করেনি তো? এ কি, বাড়িতে কেউ ঢোকেনি মনে হচ্ছে। না আব্বু, সব অমনি আছে। আব্বু, আমার খেলনাগুলো সব অমনি আছে, সব খেলনা। আব্বু দেখো তো, মেঝের উপর কার চিঠি পড়ে আছে। কই দেখি দেখি। এ কি, কোথায় যাচ্ছ আব্বু? আমি একটু বাইরে যাচ্ছি রে, একটু পরেই ফিরবো। আপনার ঋণ আমি কোনো দিনই শোধ করতে পারবো না স্যার। আপনি আমাকে নতুন জীবন আরে দিলেন। বসুন বসুন, অত ইমোশনাল হবেন না। কবে এলেন? আমার চিঠি পেয়েছিলেন? আপনার চিঠি পেয়েই তো চলে এসেছি। অনেক জায়গায় পালি পালি ফিরেছি। আজ সকালে ছেলেমেয়েদের হাত ধরে মরিয়া হয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরেই ঘরের ভেতর আপনার চিঠি পেলাম। চিঠিটা পড়ি আমার বুকের উপর থেকে একটা পাথর নেমে গেল স্যার। আমি জানতাম আপনি এরকম কাজ করবার মতো লোক নন। আপনার মতো সংসারের সবাই যদি এরকম হতো তাহলে আমাদের সাফারিংটা অনেক কমে যেত স্যার। জানেন, আপনার ওয়াইফ মারা যাবার পর আপনার হাবভাব আমি লক্ষ্য করছিলাম। সেদিন সকালে ট্রানজ্যাকশনে অতগুলো টাকা স্ট্রং রুমে তুলে দুপুরের বাকি ক্যাশ টাকা ক্যাশ বইয়ে তুলে আপনাকে হিসেব মিলিয়ে রাখতে বলে আমি একটু বাইরে গিয়েছিলাম। ফিরে এসেই আমার মনে একটু খটকা লাগে।
আপনি 2টোর পর দারোয়ানকেও বিদায় দিয়ে দিয়েছিলেন। 4টের সময় এসে দারোয়ানকে না দেখেই আমার মনে সন্দেহ জাগে। আমি 5টার সময় অফিসের সবাইকে বিদায় দিই। আপনি কি করে হিসাব মিলালেন স্যার? 25,000 টাকার আমি তখনই ক্যাশ মিলিয়ে রাখলাম। রাতারাতি বন্ধুবান্ধবদের কাছ থেকে অন্যান্য ব্যাংকের নামে চেক কাটিয়ে সকালেই টাকা উঠিয়ে ক্যাশ ঠিক করে রাখি। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার দুলাল বুঝতে পেরেছিল, কিন্তু ক্যাশ বইয়ের সাথে নগদ টাকা মিলে যাওয়ায় সেও এ নিয়ে আর কোনো হইচই করেনি। আমি জানতাম আপনি একদিন ফিরবেনই। এখানে সব টাকা আছে। সামান্য 400-500 খরচ করেছিলাম, ওটা আমি দিয়ে দেব। আমি জানি না আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো কি না। আপনি আমাকে বাঁচালেন স্যার, আপনি আমার ছেলে মেয়েদের বাঁচালেন। আপনাকে দেখে আমার মনে হচ্ছে পৃথিবী এখনো মানুষের বসবাসের অযোগ্য হয়নি। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন স্যার। দেখুন, আপনার উপর নিশ্চয়ই এমন কারো দোয়া আছে আসাদ সাহেব। এমন একটা অদৃশ্য স্নেহের ছায়া আপনাকে প্রতিনিয়ত ঘিরে আছে, যা আপনি নিজেও জানেন না। কি হয়েছে আব্বু? আমরা বেঁচে গেছি মিনু, আমরা বেঁচে গেছি। তোমাকে পুলিশে ধরবে না আরে আব্বু? না, আর কোনো ভয় নেই। আমাদের পালাতে হবে না কি আব্বু? যে বলছিস, আমাদের আর কোথাও যেতে হবে না। ফারুক সাহেব আমাদের বাঁচিয়ে দিয়েছেন। ফারুক সাহেব কে আব্বু? ফারুক সাহেব আমাদের ব্যাংকের ম্যানেজার, আমার বস। এই মিনু ঘরটা একটু গুছিয়ে ফেলতো মা, ভালো করে গোছা। দেখছিস না ঘরে কত ময়লা জমে আছে। মিনু, তোর এই মার শাড়ি দুটো এখন আলনায় পড়ে আছে, ট্রাঙ্কে তুলে রাখ। আচ্ছা মিনু, ছবিটা কোথায় রে? কোন ছবিটা আব্বু? কেন, তোর মার সে বড় ছবিটা? ওটা তো আমাদের পড়ার ঘরে টানিয়ে রেখেছি। আব্বু, কি রে? রাগ করবে না তো? রাগ করবো কেন, কি বলবি বল না মা। আমার এই অঙ্কটা কিছুতেই মিলছে না, একটু দেখবে? কই দেখি। তুমি তাহলে অঙ্কটা করো, আমি এক্ষুনি আসছি। মিনুর অঙ্ক আমি মিলিয়ে দিয়েছি। ব্যাংকের ক্যাশের হিসেবেও আজ আমি মিলিয়ে দিয়ে এসেছি, কিন্তু আমার জীবনের হিসেব কি আমি মিলাতে পেরেছি? যে যায় সে তো চলেই যায়, মৃত্যু যন্ত্রণা তার যে বেঁচে থাকে। মানুষ মরার পর আর ফিরে আসে না জানি, তবু 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য, একবার, শুধু একবারও কি তুমি ফিরে এসে শুনে যেতে পারো না একটি কথা, শুধু একটি কথা? আমি তোমাকে ভালোবাসতাম জানো। হিসাবের শেষ পাতা নাটকের অভিনয় শুনলেন। কাহিনী নাজমুল আলম। অভিনয়াংশে মামা আরিফুল হক, রেহানা ফেরদৌসী মজুমদার, আসাদ সৈয়দ সিদ্দিক হোসেন, ফারুক ওবায়দুল হক সরকার, আবুল আল ইমাম, দুলাভাই আলিমুজ্জামান দুলু, মিনু শাম্মী চৌধুরী, সুমন আহির আলম এবং রিজিয়া দিলশাদ খানম। শব্দ সংযোজনা ও সম্পাদনা গোলাম হাক্কানি আলম। বেতার নাট্যরূপ ও প্রযোজনা আতিকুল হক চৌধুরী।